আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো তোমাদের সাথে অনেক দিন পর মানে অনেক দিন পর নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন দেশে তোমাদের সাথে আবার অনেকদিন পর দেখা হচ্ছে। তো সবাই একটু লাইভে চলে আসবা, লাইভে চলে আসলে একটু বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবা, সবাই যেন আমাদের লাইভে চলে আসে। আর সবাই লাইভে চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। এবং অলরেডি তোমরা জানো আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব, এবং যারা এই মুহূর্তে জয়েন করতেছো তোমরা কিন্তু আমার পিছনের বোর্ড থেকে তোমরা টপিকটা অলরেডি কিন্তু জেনেই গিয়েছো যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে স্যার? তো সবাই একটু লাইভের মধ্যে চলে আসবেন। আমি একটু নিজেও একটু শেয়ার করে দিই, গ্রুপগুলোতে দিয়ে দিও বাবা। হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়, বাবা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রে বাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক আছে? তো আমরা এটা অনেক ভালোভাবে ক্লাস করবো ইনশাআল্লাহ। সবাই লাইভে চলে আসবেন, সবাই লাইভে চলে আসলে আমরা আমাদের ক্লাসে চলে যাব। দেখি কোন ফোলাবাইন কোথা থেকে কইতাছেন, আমার একটু করে জানান দেখি। আগের গিয়াটা কই, টাইপডটা কই? মোবাইল মোবাইল রাখার জন্য, মোবাইল রাখার জন্য জিনিসটা সুন্দর ছিল। কমেন্ট হয় না এখন একটু? কি হবে? 56 জন দেখছি আপনার। আমাকে দেখি আর কি হবে বাবা, ফোলা ফাইন দেখি। এখানে আমাদের আজকে যে ক্লাসটা নিব রে বাপ, সেই ক্লাস হচ্ছে দুইটা ব্যাচের জন্যই দরকার। 24 ব্যাচের পরীক্ষা হয়ে গিয়েছে অ্যাকাউন্টিং, সো তোমাদের জন্য আসলে কিছু করার নাই। 25 ব্যাচ এবং 26 ব্যাচ তোমাদের দুইজনের জন্যই হচ্ছে আমাদের ক্লাসটা দরকার এবং গুরুত্ব। এটা ভালো করে লাগাবে না, তুই মার খাবি, ভালো করে লাগাবি। ঠিক আছে? সো আমার একটু করে একটা বিষয় জানতে হবে যে স্যার 24 ব্যাচে কারা রয়েছেন, 25 ব্যাচে কারা রয়েছেন, এই যে আমার একটু সরি 25 ব্যাচ এবং 26 ব্যাচে কারা কারা রয়েছেন একটু আমাকে একটু ভালো করে বলতে হবে। 25 ব্যাচ তোমাদের কিন্তু এই অধ্যায়টা একবার না 3-4 বার করে শেষ করে ফেলেছি যারা আমাদের অফলাইনে ক্লাসগুলো করে থাকেন। আর যারা 26 তোমরা এখন অতটুকু যাও নাই, বাট এটা যাইতেই হবে, অধ্যায়টা করতেই হবে, এটা বাধ্যতামূলক অধ্যায়। এখান থেকে প্রত্যেকটা বছর দুইটা করে কোয়েশ্চেন আসে, দুইটা থেকে তোমাকে অবশ্যই কয়টা লিখতে হবে? দুইটাই লিখতে হবে, বাধ্যতামূলক। দুইটা করে কোয়েশ্চেন আসবে, দুইটা থেকে স্যার কয়টা লিখতে হবে? দুইটা করে লিখতে হবে। এবং কমপক্ষে তোমার এখান থেকে তুমি যদি একদম ফেলেও দাও 5টার মতো তুমি এমসিকিউ কিন্তু এই অধ্যায়টা থেকে পাচ্ছ ঘুরে ফিরে। আবার তুমি একটু যদি কম্পেয়ার করো এই জিনিসটা, হিসাব বিজ্ঞান প্রথম বছর নবম অধ্যায়টা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের সাথে অনেকাংশে মিল রয়েছে, প্রায় 70% মতো মিল রয়েছে। ঠিক আছে? সো আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ধারাবাহিকভাবে আস্তে 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 একদম স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সবাই একটু লাইভে চলে আসবেন, সবাই লাইভে চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে? ওয়াত ইসলাম স্যার আসছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 26 ব্যাচ, আচ্ছা 26 ব্যাচ যারা কমেন্ট করছেন তার মধ্যে আমি দুইজনকেই পাচ্ছি হচ্ছে 26 ব্যাচ। ঠিক আছে? আমি যদি বলি এই ক্লাসটা কিন্তু 25 ব্যাচের জন্য দরকারি, 26 ব্যাচের জন্য দরকারি। 25ও দরকার, 24 ব্যাচ ক্লাস করতে পারবো? ক্লাস করতে কেন পারবেন, অবশ্যই ক্লাস করতে পারবেন। আপনাদের জন্য সবসময় ক্লাস খোলা থাকবে। আপনাদের অ্যাকাউন্টিং পরীক্ষা হয়ে গিয়েছে, অ্যাকাউন্টিং পরীক্ষা শেষ, বাট ভার্সিটির জন্য কিন্তু কোয়েশ্চেন আসবে, দ্যাটস আপনি চাইলে দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে বাবা 24 ব্যাচের মতো খোলা হয় না, এখনো হয় না। ঠিক আছে? এই যে 25 ব্যাচ 26 ব্যাচ এতক্ষণে গেছে গা, এখনো পর্যন্ত কোনো কি হয় নাই স্যার, কোনো কমেন্ট ভালো মতো আসে না। কিন্তু 24 ব্যাচ ক্লাস শুরু করার সাথে সাথে কমেন্ট উঠে ফেলতো, এটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে স্যার? আমরা অনেকে চলে আসছেন, আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করব না, আমরা একটু করে বলি আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা লাস্টে যুক্ত হয়েছেন তার জন্য একটু করে বলা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম বছর নবম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম বছর নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বাবা, আবার বলতেছি বাবা, এখান থেকে প্রত্যেকটা বছর কয়টা করে কোয়েশ্চেন আসবে রে বাপ? দুইটা করে কোয়েশ্চেন আসবে। কয়টা কোয়েশ্চেন আসবে? দুইটা করে কোয়েশ্চেন আসবে। এবং দুইটা থেকে আমরা কয়টাই লিখতে হবে? দুইটা থেকে দুইটাই লিখতে হবে, বাধ্যতামূলক, ফিক্স লিখতে হবে। এখানে কোনো কি নাই, ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। সো আমরা প্রথমে হ্যাঁ হ্যাঁ নাই 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 আমি আছি 25 ব্যাচ। ওকে গুড, ভেরি গুড। ওকে, আমরা প্রথমে একটু বেসিকটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে এই জিনিসটার বেসিকটা কি, আমরা আর্থিক অবস্থা বিবরণীটা কেন তৈরি করে থাকি, বা আর্থিক অবস্থা বিবরণী জিনিসটা কি, আমরা একটু করে যদি আসি। দেখেন, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী আমরা হ্যাঁ 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 বলো, বুঝি নাই কি মোবাইলের ক্যামেরা ঝাপসা ছিল যে, আহা 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 আইটু ঠিক করো তো, আইটু ঠিক করো না, না 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 আইটু ঠিক করো, আরেকটু ঠিক করো। বলা ভাই তোমরা একটু করে ওয়েট করো, এখানে হচ্ছে যে কি ক্যামেরার মধ্যে বলে কি একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ, তো ওই কারণে ক্যামেরা একটু ঠিক করো।
আমরা অতক্ষণ একটা কাজও করে ফেলি। রাফি, তোমার যদি নাম দিই তাহলে তোমাকে কি দিতে হবে? কোনো ফসানো হবে না। কিরে বাবা, এটা কাজ করো না কেন? এসা কি থেকে কি হয়ে গেছে গা? তোমাকে রাফি বানাই বলতে আর কি। দেখছি আমি, কিন্তু কিছু করার নাই। এখানে কমান্ড দিচ্ছে একটা, কমান্ডটা নিচ্ছে কতক্ষণ পর পর, কন্ট্রোল ওয়াই, এখনো কমান্ডটা নেয় নাই। আমি কি করতে পারি আমার কও? হ্যাঁ, কিছু করার নাই। আমি গান জানি না, গান জানলে এতক্ষণ ওদেরকে অনেক গান শোনাইতাম। আচ্ছা, আমরা বেশি দেরি করবো না, কারণ নাইলে ফুলাফাইন গুলো কি হয়ে যাবে গা, বিরক্ত হয়ে যাবে গা। ঠিক আছে, ওকে স্যার, দিয়ে দিতে পারেন, দিয়ে দিতে পারেন। ওকে ওকে ওকে, এই দেখো লাইভটা কি সাদা বানাই ফেলছে বেটা, তোর মায়েরা উচিত, লাইভটা সাদা বানাইছোস। হ্যাঁ, না না, লাইভের মধ্যে বলে কি হয়ে গেছে গা, বুঝছেন? হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আমার কত সুন্দর লাগতেছে, এতক্ষণ এটা সুন্দর লাগে নাই। ওকে, আসেন স্যার, আমরা একটু বলি স্যার। জনাব তানভীর মোহাম্মদ তামসির শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী। ঠিক আছে, মানুষটা বিনিয়োগ করতে আগ্রহী ছিল। কিসের মধ্যে আগ্রহী ছিল স্যার? একটা শেয়ার মার্কেট বিনিয়োগ করবে। এখন শেয়ার মার্কেটে যে বিনিয়োগ করবে, কিসের উপর ভিত্তি করে এটা বিনিয়োগটা করবে? কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি কোন কোম্পানির শেয়ার কিনলে বা বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে। এই বিষয়ে পরামর্শের জন্য তার একজন ব্যাংকার আঙ্কেল, একটা ব্যাংকার আঙ্কেল যার নাম হচ্ছে কি রাফির সাথে কি করতে গেছে আর পরামর্শ করতে গেছে। ঠিক আছে, যে একজন মানুষ তার কিছু জমানো টাকা আছে, জমানো টাকাগুলো সে কি করবে, একটা জায়গায় ইনভেস্ট করবে। কোথায় ইনভেস্ট করবে সেই জিনিসটা জানার জন্য তার একজন ব্যাংকার বন্ধু রাফি আঙ্কেলের কাছে গেছিল। রাফি আঙ্কেল বললেন, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলী জানা প্রয়োজন, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী থেকে পাওয়া যাবে। বাবা, কথাটা ভালো করে শুনবেন। আপনাকেও যদি বলি, এই মুহূর্তে আমি আপনাকে যদি বলি যে সাপোজ মনে করেন যে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার বিক্রি করা হচ্ছে, আপনি গ্রামীণ ফোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করবেন কিনা? তো আপনি কি গ্রামীণ ফোন কোম্পানির লোগোটা নীল আর সাদা এটা দেখে কি আপনি ইনভেস্ট করবেন? নাকি আপনি গ্রামীণ ফোন কোম্পানির প্রতি বছর, প্রতি মাসে, প্রতি একটা আর্থিক সেশনে কত টাকা করে ইনকাম হচ্ছে, নেট লাভ কত, নেট লস কত, কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ইনভেস্ট করবেন? অবশ্যই তার বাহ্যিক গঠনটা দেখে আপনি করবেন না, তার ভিতরে কি আছে, কি পরিমাণ তার ইনকাম হচ্ছে, কি পরিমাণ তার লস হচ্ছে, কত টাকা তার আয়, কত টাকা তার ব্যয়, কত টাকা তার সম্পদ, কত টাকা তার খরচ, কত টাকা তার দায়, এই সমস্ত জিনিসগুলো আমরা জেনে বিনিয়োগ করব। তাহলে এই আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ ঋণ আছে, কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, এই সমস্ত প্রকার জিনিসগুলো আমরা কি করতে পারি স্যার? জানতে পারি। ঠিক আছে, আমরা জানতে পারি। ওকে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট হিসাব বর্ষের শেষে, প্রত্যেক হিসাব বর্ষের শেষে ব্যবসার আর্থিক ফলাফল এবং হিসাব বর্ষের শেষ দিনে ব্যবসার আর্থিক অবস্থা বা ফলাফল কি করা স্যার? নির্ণয় করা। প্রত্যেকটা হিসাব বর্ষের শেষ দিন আর্থিক অবস্থা জানতে হবে, কি রকম আমার কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, এই জিনিসটা আমাকে অবশ্যই জানতে হবে। ব্যবসার লাভ ক্ষতি, সম্পদ, দায় ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এছাড়া আর্থিক বিবরণীতে নির্দিষ্ট হিসাব বর্ষে নগদ প্রবাহের গতি প্রকৃতি, মালিকানা সত্ত্বের পরিবর্তন, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তথ্য পাওয়া যায়। মানে এই সমস্ত জিনিসগুলো করে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে একটা কিছু তথ্য জানি, যে জিনিসটা দ্বারা আমরা কি করতে পারবো স্যার? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কোন ধরনের সিদ্ধান্তগুলো আমাদের গ্রহণ করতে হবে, এই জিনিসটা আমরা ভালো মতো কি করতে পারি স্যার? বুঝতে পারি, বুঝাইতে পারছি স্যার? ওই জিনিসটা আমরা সবচেয়ে ভালো মতো কি করতে পারি? সবাইকে বুঝাইতে পারি। ওকে, এখানে আমাদের তেমন আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট নাই, আমরা একটু করে আসি। দেখেন, এটা আমার জন্য না জানলে চলবে মোটামুটি। আমরা এর পরের পয়েন্টের আগে আমাদের কয়েকটা কথা বাদ গেছিল। আচ্ছা, যে জিনিসটা বাদ গেছিল আমি একটু করে বলে ফেলি। যেসব উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্বের বিবেচনায় আর্থিক বিবরণী প্রণীত হয় সেগুলো আলোচনা করবো। এক নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়। আমরা আর্থিক অবস্থার বিবরণীটা কেন তৈরি করে থাকি? উৎপাদন ব্যয়টা নির্ণয় করার জন্য। উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় অতীব গুরুত্বপূর্ণ। দুতরফা দাখিলা পদ্ধতির হিসাব পদ্ধতির কোন স্তরে উৎপাদন ব্যয় নির্ণয় করা সম্ভব নয়, কোন একটা স্তরে উৎপাদন ব্যয়টা নির্ণয় করা যায় না। কিসে? দুই তরফা দাখিলার পদ্ধতির মাধ্যমে উৎপাদন হিসাব প্রস্তুত করে উৎপাদিত পণ্যের প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়, যেটা আমরা কিসের মাধ্যমে করতে পারবো স্যার? আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে করতে পারবো। আর্থিক ফলাফল নির্ণয়, সম্পদ এবং দায়ের জানা নির্ণয়, প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয়গুলো আমরা আলাদা আলাদা করে নির্ণয় করে থাকি। তুলনামূলক বিশ্লেষণ, গত বছরের সাথে এবছর আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি, কি পরিমাণ আমার ইমপ্রুভ হচ্ছে, কি পরিমাণ আমার হচ্ছে অবনতি হচ্ছে। একটা প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের সাথে আমরা কি করতে পারি স্যার? তুলনা করতে পারি। প্রকাশ ক্ষমতা, আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসার আর্থিক ঘটনাবলী বা তথ্যাবলী আমরা কি করতে পারি স্যার? প্রকাশ করতে পারি। আর্থিক একটা
মানে তো বিষয়গুলোর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা কোন অবস্থান আছে সেটা আমরা প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে অর্থ সংস্থান, মানে আমরা কোন কোন খাতে টাকাটা গ্রহণ করতে পারবো এই জিনিস আমরা ক্লিয়ার একটা কি পাই স্যার, কনসেপ্ট পাই। এরপরে যদি বলি স্যার, এরপরে যদি বলি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য আমাকে আইএএস, ঠিক আছে, ওইটার আইএস এক অনুযায়ী হচ্ছে আমাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস এক অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য আমাদের 5টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? 5টা ভাগে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি, বা আর্থিক অবস্থার বিবরণী ধাপ হচ্ছে কয়টা স্যার? 5টা। কি কি স্যার? 1 নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী। 1 নাম্বার হচ্ছে কি স্যার? বিশদ আয় বিবরণী। 2 নাম্বার হচ্ছে কি স্যার? আমি একটু মুখে বলে বলতেছি, পরগুলো আমরা ডিটেইলসে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে স্যার বিশদ আয় বিবরণী। 2 নাম্বার হচ্ছে স্যার আপনার মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার হচ্ছে স্যার আপনার আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বার হচ্ছে স্যার নগদ প্রবাহ বিবরণী। 5 নাম্বার হচ্ছে বিভিন্ন প্রকার নোট। এই 5টা পদ্ধতি আমরা হচ্ছে মেইনটেইন করে থাকি আর্থিক অবস্থার বিবরণীর জন্য। প্রথমত কি বললাম স্যার? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর এটা হচ্ছে বিভিন্ন প্রকার নোট। তাহলে আজকে আমরা আলোচনা করব স্যার অনলি এই বিশদ আয় বিবরণীটা নিয়ে। বিশদ আয় বিবরণী জিনিসটা কি, কোথা থেকে আসছে, কেমনে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে এখন একটু আলোচনা করার চেষ্টা করব। জাস্ট বিশদ আয় বিবরণীটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে স্যার? বিশদ আয় বিবরণীটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, একটু খেয়াল করেন। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী হচ্ছে এমন একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান আয় এবং ব্যয় সমূহের বিস্তারিত বিবরণী। বাবা, বিশদ আয় বিবরণী মানে কি? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের বিস্তারিত বিবরণী। কত টাকা আমার আয় আছে, কত টাকা আমার ব্যয় আছে, কি পরিমাণে আমার হচ্ছে ইনকাম হয়েছে, কি পরিমাণে আমার খরচ করছি, কি পরিমাণ নেট টাকা আমার হাতে আছে, নিট লাভ বা নিট ক্ষতি আমার কি আছে, সেই জিনিসটা আমরা কিসের মাধ্যমে বের করতে পারবো স্যার? বিশদ আয় বিবরণীর মাধ্যমে বের করতে পারবো। একটা সহজ কথা, বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা শুধুমাত্র কাকে লিপিবদ্ধ করব? আয় এবং কাকে স্যার? ব্যয়কে। একটু ভালো করে মনে রাখবেন, বিশদ আয় বিবরণীর মধ্যে অন্য কোনো হিসাব আসবে না। বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা শুধুমাত্র কাকে লিপিবদ্ধ করতে পারবো? বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা শুধুমাত্র হচ্ছে আয় এবং ব্যয়কে লিপিবদ্ধ করতে পারবো, অন্য কাউকে পারবো না। আমার এসিতে এরকম করে ক্যাঁ করতেছে কেন? ওকে, কি বললাম স্যার? বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা কি করতে পারবো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা শুধুমাত্র আয় এবং ব্যয়গুলোকে লিপিবদ্ধ করতে পারবো, অন্য কোনো কিছুকে লিপিবদ্ধ করতে পারবো না। একটা নির্দিষ্ট সময় শেষে, হিসাব বছর শেষে আর কারবারের আর্থিক ফলাফল জানার জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যবসার প্রকৃত অনুযায়ী, বিশদ আয় প্রকৃতি অনুযায়ী বিশদ আয় বিবরণী বিভিন্ন ধরনের হতে পারে। মানে কিছু কিছু প্রতিষ্ঠান থাকে বড়, কিছু কিছু প্রতিষ্ঠান থাকে ছোট, কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যারা সেবা প্রদান করে, কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যারা পণ্য ক্রয় বিক্রয় করে, কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যারা পণ্য উৎপাদন করে, ঠিক আছে? এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বিশদ আয় বিবরণীটা বিভিন্ন প্রকার হতে পারে, বিশেষ করে 2 প্রকার হয়ে থাকে, ঠিক আছে? কি কি দেখেন, বিশদ আয় বিবরণীকে আমরা নিম্নোক্ত 2টা ভাগে ভাগ করতে পারি। 2টা ভাগগুলো কি কি? একটা হচ্ছে একদাফি বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহুদাফি বিশদ আয় বিবরণী। আমি আবার বলতেছি, একটা হচ্ছে একদাফি বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহুদাফি বিশদ আয় বিবরণী। তাহলে আমাকে একদাফি বিশদ আয় বিবরণীটা জানতে হবে, বহুদাফি বিশদ আয় বিবরণীটা জানতে হবে। বাবা, তোমাদের জানার জন্য একটা কথা বলে রাখি, আমরা বলছিলাম এই অধ্যায়ে কয়টা কোশ্চেন আসে স্যার? 2টা কোশ্চেন আসে। এই 2টা কোশ্চেন আপনি একটা কোশ্চেন পাবেন হচ্ছে একদাফি থেকে, আর একটা কোশ্চেন পাবেন কোথা থেকে? বহুদাফি থেকে। তাহলে একটা এবং একটা দুইটাকে যোগ করে আপনি কয়টা পাবেন? 2টা কোশ্চেন এখান থেকে পাবেন। একটা হচ্ছে একদাফি থেকে পাবেন, আর একটা কয় দাফি থেকে পাবেন? বহুদাফি থেকে পাবেন। একটা একদাফি থেকে পাবেন, আর একটা কয় দাফি থেকে পাবেন? বহুদাফি থেকে মাস্ট বি পাবেন। আজকে আমরা শুধুমাত্র একদাফিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আবার বলতেছি, আজকে আমরা শুধুমাত্র একদাফিটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আসেন একদাফি বিশদ আয় বিবরণী জিনিসটাকে একটু দেখেন। যে আয় বিবরণীতে সকল প্রকার আয়সমূহকে একসাথে এবং সকল প্রকার ব্যয়সমূহকে অন্য ধাপে দেখানো হয় তাকে আমরা একদাফি আয় বিবরণী বলি। বাবা, আবার একটু বলতেছি, একটু শুনেন। যেই সমস্ত আয় বিবরণীতে আমরা সকল প্রকার আয়কে একসাথে, সকল প্রকার ব্যয়কে একসাথে লিপিবদ্ধ করব। সমস্ত প্রকার আয়কে আমরা এক জায়গায়, সমস্ত প্রকার ব্যয়কে আমরা এক জায়গায়, এইভাবে যে একটা বিবরণী বা একটা যে ছকের মধ্যে আমরা লিপিবদ্ধ করব তাকে আমরা কি বলতে পারি স্যার? একদাফি আয় বিবরণী বলতে পারি। তাহলে একটু বইয়ের ভাষায় যদি বলি, যে আয় বিবরণীতে সকল প্রকার আয় সমূহকে একসাথে এবং সকল প্রকার ব্যয় সমূহকে অন্য ধাপে দেখানো হয় তাকে আমরা একদাফি আয় বিবরণী বলে থাকি। সাধারণত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান একদাফি আয় বিবরণী প্রস্তুত করা হয়। এমসিকিউর জন্য দরকার, একটু ভালো করে মাথায় রাখতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠান সেবা প্রদান করে, সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা শুধুমাত্র কি তৈরি করে থাকে? একদাফি বিশদ আয় বিবরণী তৈরি করে। আমি আবার বলতেছি বাবা, যারা শুধুমাত্র সেবা প্রদান করে থাকে তারাই শুধুমাত্র কি করে? একদাফি বিশদ আয় বিবরণী করে। আর যারা পণ্য ক্রয় বিক্রয় করে তারা বহুদাফি। আজকে আমরা বহুদাফিতে যাব না, আজকে আমরা কিসের মধ্যে থাকবো? একদাফির মধ্যে থাকবো। যে সমস্ত প্রতিষ্ঠান সেবা আদান প্রদান করে তারা কি কোন ধরনের আয় বিবরণী তৈরি করে?
একধাপে আয় বিবরণী তৈরি করে থাকে। এটা একটু ভালো করে মাথায় সেট করবেন। এই আয় বিবরণীতে আয় সমূহের যোগফল হতে ব্যয় সমূহ যোগফল বাদ দিয়ে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা যায়, এই কথা একটু মনে রাখবেন। একধাপে আয় বিবরণীর মাধ্যমে আমরা কখনো মোট লাভ, এই যে মোট লাভ নির্ণয় করা যায় না বা হয় না, মোট লাভ আমরা এই বিবরণীর মাধ্যমে বের করতে পারবো না। একধাপে বিশদ আয় বিবরণীতে আমরা সরাসরি কি বের করব? নিট লাভটা বের করব। একধাপে বিশদ আয় বিবরণীতে আমরা সরাসরি কি বের করব? নিট লাভটাকে বের করব। বুঝতে পারছি? ওকে স্যার, এরপর আসি। এসিটা চলতেছে, কি বলবো, আমার গরম লাগতেছে, তারপরে এসিটার বাতাস, আমি কোনো কিছু বাতাস পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এসির মধ্যে একটা দেখা আওয়াজ হচ্ছে, এটা আওয়াজ হবে স্বাভাবিক, উপরে ফ্যান করতেছে। আর নিজের ভয় লাগতেছে, বাট আমার মানে ফুটবে মনে হয়, আমার নিজের ভয় লাগতেছে। আচ্ছা ওকে, এই শাহ পোলা ভাই আবার জারগমি শুরু করছে, একটা গার্লফ্রেন্ড চাই বলে। গার্লফ্রেন্ড কোথায় পাবা রে বাবা? ভাই ওদেরকে আগে আমার কথা বলেন ভাই, আমার তো না একটা লাগবে ভাই। ওই তো এখানে একজন বলছে, তো ওর সাথে যা, শাকিল আক্তারটা বলছে প্রেম করবে কেউ, যাও তুমি ওখানে যাও। পোলা ভাই স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ওকে বাবা, এখন আমরা যে কথা বলবো সে কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা এখন ওই একধাপি বিশদ আয় বিবরণীর একটা চার্ট দেখবো। একধাপি বিশদ আয় বিবরণীর একটা চার্ট দেখবো, যেই চার্টটা দেখে, যেই চার্টটাই আমরা একটু ভালো করে মাথার মধ্যে সেট করতে হলে আমরা এখান থেকে খুবই ভালোভাবে একটা ম্যাথের আনসার করতে পারবো। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, অবশ্যই এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। একধাপি বিশদ আয় বিবরণী থেকে অবশ্যই একটা কি আসবে স্যার? কোয়েশ্চেন আসবে। স্যার একটু করে আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি একটু সরে দাঁড়াচ্ছি, আর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এরপর আমি চার্টটা একটু বুঝাই বলতেছি। একধাপি বিশদ আয় বিবরণী যদি আপনাকে তৈরি করতে বলে স্যার, একধাপি বিশদ আয় বিবরণী যদি আপনাকে তৈরি করতে বলে, তাহলে আপনাকে অবশ্যই এরকম করে একটা কি করতে হবে স্যার? চার্ট করতে হবে। আচ্ছা এখানে লাল লাল লেখা কতগুলোর জন্য কিছু বুঝতেছেন না মেবি, আমি একটু লাল লাল লেখাগুলো একটু মুছে ফেলি, এরপর আমি আবার এটা বুঝাই দিব, ঠিক আছে? আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন বাবা, আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি এতক্ষণে স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে গা, আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা একটু বুঝাই দিই স্যার তাহলে কিভাবে আমরা করব একধাপি বিশদ আয় বিবরণী আমরা কিভাবে করব স্যার, একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা লিখতেছি, দেখেন স্যার, আয়সমূহ। কি লিখবো স্যার? আয়সমূহ। আয়সমূহের মধ্যে আমরা কাকে লিখবো? আমাদের যত ধরনের আয় আছে সবগুলো আয়কে আমরা একসাথে নিয়ে আসবো। আমাদের প্রতিষ্ঠানে যত ধরনের আয় আছে সবগুলো আয়কে আমরা একসাথে নিয়ে আসবো। কি কি আয় থাকতে পারে স্যার? একটু এক্সাম্পল যদি বলি, সেবা আয়, সুদ আয়, কমিশন আয়, লভ্যাংশ আয়, উপভাড়া, বিভিন্ন আয়, অন্যান্য আয়। স্যার এই আয়গুলো তো আপনি আয় বলতেছেন বলে বুঝছি, আয়গুলো আমরা প্রশ্ন দিয়ে কেমনে খুঁজে বের করব? প্রশ্ন দিয়ে কেমনে খুঁজে বের করব? প্রশ্নের মধ্যে আমাদের এই আয়গুলো সবসময় কোন পাশে থাকবে স্যার? ক্রেডিট পাশে থাকবে। প্রশ্নের মধ্যে গুলো কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। ক্রেডিট পাশে আমার আয়ও থাকবে, দায়ও থাকবে, মালিকানা সত্ত্ব বা মূলধন থাকবে। ওখান থেকে আমাকে আয়গুলো আইডেন্টিফাই করে আয়গুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সমস্ত প্রকার আয়গুলোকে যোগ করে আমি মোট আয় পাবো। ওই মোট আয় থেকে আমরা কাকে বাদ দিব স্যার? বাদ ব্যয় সমূহ, ব্যয়গুলোকে বাদ দিব। এখন আসেন স্যার, ব্যয়ের মধ্যে কি কি আসতে পারে? বেতন, ভাড়া, বীমা, সাপ্লাইজ, মেরামত, সুদ, উপযোগ খরচ, অফিস খরচ, বিজ্ঞাপন খরচ, মনিহারি, অবচয়, বিভিন্ন খরচ বা অন্যান্য খরচ। তাহলে সমস্ত প্রকার আয়গুলোকে যোগ করে একটা মান পাবো। আর এই সমস্ত প্রকার ব্যয়গুলো কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। সমস্ত প্রকার ব্যয়গুলো যোগ করে একটা মান পাবো। আয় থেকে, মোট আয় থেকে মোট ব্যয়টা আমরা কি করে দিব স্যার? মাইনাস করে দিব। যেটা পাবো সেটা আমার জন্য কি হবে স্যার? নিট লাভ অথবা কি হবে? নিট ক্ষতি। যদি আমাদের আনসারটা যদি স্যার প্লাস ফিগারে আসে তাহলে সেটা হবে স্যার নিট লাভ। আমাদের আনসারটা যদি স্যার মাইনাস ফিগার আসে তাহলে কি হবে স্যার? নিট ক্ষতি। এটা হচ্ছে আমার জন্য মূল পয়েন্ট। আবার বলতেছি স্যার কিভাবে আমরা কাজটা করব। সমস্ত প্রকার আয়গুলোকে আমরা একসাথে বসাবো, সমস্ত প্রকার ব্যয়গুলোকে আমরা একসাথে বসাবো। আয় থেকে স্যার ব্যয়গুলো আমরা কি করে দিব স্যার? বাদ দিয়ে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার জন্য একধাপি বিশদ আয় বিবরণী। এখন আসেন এই জিনিসটার উপর বেস করে, আমরা একটা অঙ্ক সম্পর্কে একটু ভালো করে দেখবো। এই জিনিসটার উপর বেস করে আমরা একটা অঙ্ক সম্পর্কে একটু ভালো করে দেখবো স্যার। এখানে ছিল আমারগুলো ম্যারাথন ক্লাস 24-এর মধ্যে ছিল, এমসিকিউ না, একটু দাঁড়ান, এটা মনে হয় একটু মনে হয় আপনাদের ওখানে একটু কি করে আসতে পারে, হালকা ঝাপসা আসতে পারে, বাট আমি চেষ্টা করব একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে স্যার? ওকে, তাহলে আমরা এই যে নবম অধ্যায়ের একটা কোয়েশ্চেন সম্পর্কে একটু করে দেখবো, একটু ভালো করে। ঢাকা বোর্ড 2023 সাল আসছিল রে বাপ, কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 2023 সাল আসছিল। আমরা নেক্সট ক্লাসে 24 সালে কোয়েশ্চেন সলভ করা যাবে। এই যে কিছুদিন আগে যে কোয়েশ্চেনটা হইছে, এখনো যাদের 24 ব্যাচে যাদের এক্সাম চলতেছে তাদের কোয়েশ্চেনটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সলভ করতে চেষ্টা করবো, ঠিক আছে স্যার? আসেন, ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। প্রশ্নটা আগে আমরা একটু ভালো করে পড়ি। প্রশ্নের মধ্যে আমরা কি কি বলছি একটু দেখেন স্যার।
আপনি যখন আর্থিক অবস্থা বিবরণী যখন করতে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে আগে প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবেন, তারপরে সমন্বয়গুলো পড়বেন, তারপর উদ্দীপকের দিকে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নগুলো একটু পড়ি স্যার। ক নাম্বারে বলছে মোট রাজস্ব আয়ের পরিমাণ নির্ণয় করো। মোট রাজস্ব আয়। স্যার রাজস্ব আয় মানে হচ্ছে আপনার আয়, রাজস্ব মানে হচ্ছে কি মূলত আয়, রাজস্ব বলতে আমরা আয়টাকে বুঝে থাকি। তাহলে টোটাল আমার আয়টা, মোট আমি কত টাকা আয় করতে পারবো সেই আয়টা আমাকে বের করতে বলছে। খ নাম্বারে বলছে আয় বিবরণী প্রস্তুত করো। প্রশ্ন আসতে পারে স্যার আমার কোয়েশ্চেনটা যে এক দফা এটা আমি কেমনে বুঝবো? সহজ বিষয়, এই যে আপনাকে যে উদ্দীপক বা রেওয়ামিলটা দেওয়া থাকবে, আপনি ওখানে পড়ে দেখেন তো কোন জায়গায় ক্রয় বিক্রয় আছে কিনা নাকি সেবা আছে, কোন জায়গায় ক্রয় বিক্রয় আছে নাকি সেবা আছে। যদি ক্রয় বিক্রয় থাকে তাহলে সেটা হচ্ছে বহুদাফি, আর যদি সেবামূলক প্রতিষ্ঠান থাকে তাহলে কয় দাফি হবে? এক দাফি। তাহলে আমার এখানে দেখেন সেবা আয় একটা বিষয় লেখা আছে, তার মানে এটা আমার জন্য কয় দাফি হবে স্যার? এক দাফি। এটা আমার জন্য কয় দাফি আয় বিবরণী হবে স্যার? এক দাফি আয় বিবরণী হবে, এক দাফি আয় বিবরণী হবে। ওকে, এরপরে স্যার, এরপর আসি স্যার গ নাম্বার বলছে 31 ডিসেম্বর 2031 তারিখে আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদের পাশ দেখো, যেটা আমরা এখনো দেখাবো না, আজকে আমরা শুধুমাত্র ক এবং কটা নিয়ে আলোচনা করব। ক এবং ক, তার আগে সমন্বয়গুলো একটু পড়ে ফেলি স্যার। এক নম্বর সমন্বয় বলছে অব্যবহৃত অফিস সরবরাহ, অব্যবহৃত অফিস সরবরাহ 4500 টাকা। তাহলে কার সাথে ঝামেলা আছে? অফিস সরবরাহের সাথে ঝামেলা আছে। আমরা আমাদের রেওয়া মিলে যেখানে অফিস সরবরাহ আছে ওখানে দাগ দিব, মানে অফিস সরবরাহের সাথে আমার একটা ঝামেলা আছে, আমরা রেওয়া মিলের মধ্যে কি দিব স্যার? দাগ দিব। তারপর আসি অফিস সরঞ্জামের উপর 10% আরো অবশ্যই ধার্য করতে হবে। অফিস সরঞ্জামের সাথে একটা ঝামেলা আছে, অফিস সরঞ্জামের সাথে একটা দাগ দিব। অথবা আপনি চাইলে দাগ না দিয়ে এখানে কি লিখতে পারেন? অফিস সরঞ্জামের সাথে 1 নাম্বার ঝামেলা, অফিস সরঞ্জামের সাথে 2 নাম্বার ঝামেলা, 1 2 লিখতে পারেন। তারপরে প্রতি মাসে 600 টাকা করে অগ্রিম বীমা নিঃশেষ হয়, অগ্রিম বীমার সাথে একটা ঝামেলা আছে, এই যে অগ্রিম বীমা, অগ্রিম বীমার সাথে আমরা একটা 3 দিলাম। তারপর অনুপার্জিত সেবায়ের বিপক্ষে 50% সেবা প্রদান, অনুপার্জিত সেবায়ের বিপক্ষে 50% আমরা সেবা প্রদান পাইছি, তাহলে অনুপার্জিত সেবায়ের সাথে একটা ঝামেলা আছে। অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে 4500 টাকা সেবা পাওয়া গেছে। অগ্রিম যে আমরা পরিবহন ব্যয়টা করছিলাম ওখান থেকে আমরা একটা সেবা পাইছি, ঠিক আছে। অগ্রিম পরিবহন ব্যয়ের সাথে ঝামেলা আছে, ওখানে আমরা লিখে রাখলাম 5। সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, সেবা দিয়ে দিচ্ছি কিন্তু এখনো পাই নাই, তাহলে আরেকটা ঝামেলা আছে 6 নাম্বার। ঠিক আছে, আমরা যা যা ঝামেলা ছিল সবার সেটা মার্কিং করে রাখলাম। এবার একটু ভালো করে খেয়াল করবো স্যার। অব্যবহৃত অফিস সরবরাহ মানে এটা কি? অব্যবহৃত অফিস সরবরাহ মানে আমার আগে থেকে কিছু অফিস সরবরাহ ছিল, এখন কিছু অফিস সরবরাহ অব্যবহৃত অবস্থায় আছে। সাপোজ আপনার থেকে আগে 10,000 টাকা ছিল, এখন আপনার থেকে 2,000 টাকা আছে, তাহলে মাঝখানে আপনি খরচ করে ফেলছেন কত? 8,000 টাকা। একটু খেয়াল করবেন, আপনার আগে থেকে কত টাকা ছিল পকেটে? 10,000 টাকা, এখন আছে কত টাকা? 2,000 টাকা, মাঝখানে খরচ করছে কত টাকা স্যার? 8,000 টাকা। ঠিক সেম ভাবে অফিস সরবরাহ আগে ছিল দেখেন আমার জন্য 12,500, অফিস সরবরাহ এখন আমার জন্য আছে কত? 4,500, 4,500। তাহলে আমি খরচ করে ফেলছি, অফিস সরবরাহ খরচ করে ফেলছি কত? 12,500 থেকে 4,500 আমরা কি করে দিব স্যার? মাইনাস করে দেব। তাহলে আমার জন্য আনসার হবে 8,000 টাকা, এরকম টাইপের 8,000 টাকা আমরা খরচ করছি। অফিস সরঞ্জামের উপর 10% আরো অবশ্যই ধার্য করতে হবে। অফিস সরঞ্জাম আমার জন্য আছে 40,000, 40,000 উপর আমরা কত পার্সেন্ট ধার্য করবো? 10% ধার্য করবো। প্রতি মাসে 600 টাকা করে অগ্রিম বীমা নিঃশেষ হয়, এটা এখানে সাথে কোনো কাজ নাই। প্রতি মাসে 600 টাকা করে আমরা অগ্রিম বীমা বাবদ খরচ হয়, বীমা খরচ 600 টাকা প্রতি মাসে, মানে 12 দিয়ে গুণ করে দেবো, 6 12 কত হয়? 72, 7,200 টাকা আমার জন্য বীমা বাবদ একটা কি আছে স্যার? খরচ আছে। তারপর অনুপার্জিত সেবায়ের বিপক্ষে 50% সেবা প্রদান। অনুপার্জিত সেবায় মানে কি স্যার? একটু ভালো করে খেয়াল করবেন। অনুপার্জিত সেবায় মানে হচ্ছে আমার জন্য দায়। অনুপার্জিত সেবায় মানে আমার জন্য কি স্যার? দায়। তাহলে আমি অনুপার্জিত সেবায় বলতে বোঝা যাচ্ছে সেবা দিই নাই, সেবা না দিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে ফেলছি। আপনাদেরকে পড়ায় নাই, না পড়ায় বলতেছি আগে টাকা দিয়ে ফেলো, আগে টাকা দিয়ে ফেলো, ওটা হচ্ছে আমার জন্য অগ্রিম সেবায়। তাহলে এরকম অ্যাডভান্স যদি আমি টাকা যদি নিয়ে ফেলি, অগ্রিম যদি আমি নিয়ে ফেলি, অগ্রিম সেবায় বা অনুপার্জিত সেবায় যেটা টাকা নিয়েছিলাম ওটার 50% সেবা আমি এখন দিছি, তাহলে আমার অনুপার্জিত সেবায় আছে কত? অনুপার্জিত সেবায় আছে আমার জন্য 3,000 টাকা। এই 3,000 টাকার মধ্যে 50% মানে 1,500 টাকা, 1,500 টাকা সেবা আমি দিয়ে ফেলছি। স্যার সেবা যদি আমি দিয়ে থাকি আমার সেবাটা বাড়ি যাবে না? আমি মনে করো আমি সেবা বাবদ আগে টাকা পাইছিলাম 10,000 টাকা, আমি অ্যাডভান্স টাকা কিছু নিয়েছিলাম, ওখান থেকে আমি সেবা প্রদান করছি 50%, তাহলে আমি নতুন করে আরো সেবা প্রদান করছি কত টাকা? 1,500 টাকা সেবা প্রদান করছি। সেবা আয়ের সাথে এটাকে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। তারপরে অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়টা আমরা অ্যাডভান্স প্রদান করছিলাম, ওই অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে 4,500 টাকার আমরা কি হয়েছে? সেবা পাইছি। তাহলে আমার পরিবহন অগ্রিম পরিবহন খরচ ছিল দেখেন 8,500 টাকা, যেখানে আমি 4,500 টাকার সেবা পেয়ে গেছি গা, তাহলে আমার আরো অগ্রিম আছে কত টাকা? 4,000 টাকা আরো অগ্রিম রয়েছে।
সর্বশেষ সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি 5,000 টাকা। আমি সেবা প্রদান করে ফেলছি, সেবা দিয়ে দিছি, একটা মানুষকে আমি সার্ভিস দিই, একটা ডাক্তার একটা রোগীকে দেখে ফেলছে কিন্তু রোগীটা এখনো টাকাটা দেয় নাই। বাবা টাকাটা দেয় নাই, কিন্তু আজকে না হয় কালকে না হয় পরশু না হয় তরশু গিয়ে তাকে টাকাটা দিতে হবে না? অবশ্যই তাকে টাকাটা কি করতে হবে স্যার? দিতে হবে। তো তাকে যদি টাকাটা যদি দেয় তখনও তার সেবাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, তার সেবাটা কি হবে স্যার? বাড়বে। আমরা সেবাটাকে তখনও কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখন আমরা সেবাই সাথে কয়টা ঝামেলা পাইলাম? 2টা ঝামেলা। সেবাই আমার আগে থেকে আছে 35,000 টাকা, নতুন করে অনুপার্জিত সেবাই থেকে আসবে 1,500 টাকা, আর এখানে বলছে সেবা প্রদান করেছে কিন্তু এখনো পাওয়া যায়নি কত টাকা? 5,000 টাকা। তাহলে টোটাল কয়টা টাকা পাইলাম? আমার সেবাই আগে থেকে পাবো আমরা 35,000 টাকা সেবাই, অনুপার্জিত সেবাই থেকে আমরা টাকা পাচ্ছি কত টাকা? 1,500 টাকা। নতুন করে সেবা প্রদান করছি কিন্তু এখন টাকা পাইনি, এরকম আছে কত টাকা? 5,000 টাকা। তিনটাকে যোগ করে দিলে স্যার আমরা পাবো 41,500 টাকা। এটাই হচ্ছে আমার ক নাম্বারের আনসার। এটাই আমাকে ক নাম্বারে বের করতে বলছে। আমরা তা একটু করে বোর্ডের মাধ্যমে একটু করে দেখি, আমাদের এখানে যদি আনসার আছে আমরা আনসারের মাধ্যমে একটু করে দেখি। দেখেন, মোট রাজস্ব আয় বা সেবায়ের পরিমাণ, প্রথমে সেবায় আমরা লিখলাম, সেবায় লিখছি কত টাকা? 35,000 টাকা, যোগ অর্জিত সেবায়, ওই যে অনুপার্জিত সেবায় থেকে যেটা আমরা অর্জন করছিলাম ওই 1,500 টাকা, যোগ করে পেলাম আমরা 36,500 টাকা। ওটার সাথে আমরা আবার যোগ করে দিব কাকে? প্রাপ্য সেবায়, মানে সেবা দিয়ে ফেলছি কিন্তু এখন টাকা পাই না, টাকাটা পাবো, ওই টাকাটা 5,000 টাকা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা আনসার পাচ্ছি কত স্যার? 41,500 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। প্রথমে ক নাম্বারটার মধ্যে কারো প্রশ্ন থাকলে একটু বলেন তো দেখি স্যার। ক নাম্বারে যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। ক নাম্বারে যদি স্যার কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। ক নাম্বার যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন স্যার। এটা হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়, যেখান থেকে আমাদের মাস্ট বি 2টা করে কোয়েশ্চেন আসবে স্যার। আরেকটু আস্তে বলার চেষ্টা করব। স্যার জাপসা আসতেছে, জাপসাটা একটু কষ্ট করে বুঝে নেবেন, আমি তো মুখে বলতেছি রে বাবা, জাপসাটা একটু কষ্ট করে বুঝে নেবেন। ক নাম্বারে কি কারো প্রশ্ন আছে স্যার? ক নাম্বার, ক নাম্বারে কি কারো প্রশ্ন আছে? প্রশ্ন তাহলে একটু বলেন স্যার, আমি একটু আবার বলি। ক নাম্বার যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। ক নাম্বার নাই? ওকে, না থাকলে আবার আমরা স্যার খ নাম্বারে যাচ্ছি, ঠিক আছে? খ নাম্বারে যাচ্ছি। খ নাম্বারে আমরা একটু করে যাই। খ নাম্বারে দেখুন তো স্যার আমাকে কি বলা আছে। খ নাম্বার একটু খেয়াল করেন। খ নাম্বার আমাকে বলছিল আয় বিবরণী তৈরি করো। তাহলে স্যার আয় বিবরণীটা তৈরি করার জন্য আমাকে একটু ছোট করে আমরা যেন ওই সময় ইয়াগুলো পাই, আয় বিবরণী তৈরি করতে বলছে স্যার। আয় বিবরণী তৈরি করার জন্য আমরা প্রথমে কি বলছিলাম? প্রথমে আমরা আয় সমূহকে একসাথে লিখবো। স্যার আমরা তো ক নাম্বারে আয় সমূহ বের করে ফেলছি, কত টাকা? 41,500 টাকা অলরেডি আমরা আয় বের করে ফেলছি। তাহলে আমরা প্রথমে লিখে দিব আয় সমূহ ক হতে প্রাপ্ত বা ক হতে আনিত কত টাকা স্যার? 41,500 টাকা আমরা ক থেকে পাইছিলাম, ওই টাকাটা আমরা লিখলাম। এরপরে কি স্যার? বাদ ব্যয় সমূহ, ব্যয়গুলোকে বাদ দিব। তো স্যার ব্যয় কি কি আছে আমরা একটু করে যদি বলি, আমাদের ব্যয় কি কি পাচ্ছি আমরা একটু করে আগে খেয়াল করে দেখে আসি। দেখেন, প্রথমে আমরা পাইছিলাম, দেখেন, অফিস সরঞ্জাম, ওটার উপর অবচয় ধার্য করতে বলছি, তাহলে অফিস সরঞ্জামের অবচয় আসবে। অগ্রিম বীমা ব্যয় থেকে বীমা ব্যয়টা আসবে, মানে বীমা খরচটা আসবে। অফিস সরবরাহ একটা খরচ আসবে। তারপরে প্রতিমজুরি আসবে না, এখানে অগ্রিম পরিবহন খরচ একটা খরচ আসবে। আর কোনো খরচ আমার এখানে নাই। তাহলে আমরা একটু দেখি এই খরচগুলো আছে কিনা, নাকি এর বাইরে আর কোনো কিছু আছে একটু ভালো করে খেয়াল করে দেখি। আসেন, প্রথমে আমরা কি বললাম স্যার? ওই যে আয়গুলোকে লিখলাম। আয়গুলোকে লিখার পর আমার কাজ কি স্যার? বাদ ব্যয় সমূহ। তাহলে দেখেন, অফিস সরবরাহ আমার আগে থেকে ছিল 12,500 টাকা, অব্যবহৃত মানে এখনো ব্যবহার না করে আমি রেখে দিচ্ছি কত? 4,500 টাকা। তাহলে আমি আগে ছিল 12,500, এখন আছে আমার কাছে 4,500, এখনো বর্তমান থেকে গেছে। তাহলে মাঝখানে আমি খরচ করে ফেলছি কত স্যার? 8,000 টাকা খরচ করে ফেলছি। অফিস সরবরাহ খরচ নাম দিয়ে আপনি 8,000 টাকা নিয়ে আসবেন। তারপরে আসেন বীমা খরচ, আগেই বলছিলাম প্রতি মাসে 600 টাকা করে, 12 মাসে 7,200 টাকা। পরিবহন ব্যয় 4,500 টাকা আমি সেবা পাইছি, তার মানে পরিবহন ব্যয় করে ফেলছি 4,500 টাকা। আরেকটা বিষয় হচ্ছে অফিস সরঞ্জামের উপর অবচয়। অফিস সরঞ্জামের উপর আমরা অবচয় ধার্য করছি কত? তাও করছিলাম কত? 10%। 40,000 উপর 10% করলে 4,000 টাকা। তাহলে আমরা টোটাল ব্যয়টা বের করি, সবগুলো ব্যয়কে একসাথে যোগ করে দিলে আমরা পাচ্ছি 23,700 টাকা। ইনকাম পাইছিলাম আমরা 41,500, ব্যয় পাইছি আমরা 23,700। 41,500 টাকা থেকে 23,700 টাকা চলে গেলে আমাদের আনসার আসবে কত স্যার? 17,800 টাকা। এটা হচ্ছে আমার জন্য কি লাভ? নিট লাভ। এটা আমার জন্য কি লাভ স্যার? নিট লাভ। এটা আমার জন্য কি লাভ স্যার? নিট লাভ। আমরা এইভাবে আমাদের যত ধরনের একধাপি আয় বিবরণী আছে, সমস্ত প্রকার একধাপি আয় বিবরণীগুলো আমরা সম্পাদন করতে পারি। আমরা আরেকটা অঙ্ক একটু করে দেখাই দিব, আরেকটা অঙ্ক একটু করে দেখাবো, একধাপের মধ্যে দেখাবো। এটা ক্রয় বিক্রয় আছে, হ্যাঁ এটাতে আয় ব্যয় না, এটা নিরীক্ষা সেবা এর অঙ্ক, মানে সেবামূলক প্রতিষ্ঠান অঙ্ক। তাহলে এটাও দেখতে থাকেন। আমরা একটু করে আগে
কিগুলো বলে ফেলি, সমন্বয়গুলো বলি। বছর শেষে ব্যবহৃত সাপ্লাইসের ব্যবহৃত সাপ্লাইস, ব্যবহৃত মানে খরচ করছি, কত টাকা খরচ করছি? 8,000 টাকা। অনুপার্জিত সেবায় 3/4 অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায় আমার জন্য ছিল কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকার 3/4 মানে 4/3 অংশ আমি অর্জন করছি। 4/3 অংশ আমি কি করছি? অর্জন করে ফেলছি। তাহলে 4/3 অংশ আমার আয়ের সাথে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। অফিস সরঞ্জামের উপর 8% আরো অবশ্যই ধার্য করতে হবে। অফিস সরঞ্জাম আমাকে দিয়ে আছে 80,000, 80,000 উপর আমরা 8% করবো, 8,64, 6,400 টাকা। তারপরে নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি, সেবা দিয়ে দিছে এখনো টাকা পায় নাই। কত টাকা? 15,000 টাকা, যেটা আমরা সেবায়ের সাথে যোগ করবো। বীমা খরচ 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। বীমা খরচ যেটা আছে, বীমা খরচ এই যে বীমা খরচ যেটা আছে 12,000 টাকা, এটা 3 বছরের জন্য। আমাদের অঙ্ক করে আমরা 1 বছর, তাহলে আমরা 1 বছরটা বের করবো। ক নাম্বার বলছে নিট সেবায়ের পরিমাণ, মুখে হয়ে গেছে কত? সেবায় আমার কত আছে দেখেন না, সেবায় আমার এখানে আছে 30,000 টাকা। অনুপার্জিত সেবায়ের 4/3 অংশ আমি অর্জন করছি, সেটা আমরা যোগ করে দিব। তাহলে 50,000-কে 7 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে একটা মান পাবো, সেটা আমরা যোগ করবো। ওর সাথে আবার যোগ করবো কাকে? সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি 15,000 টাকা, এটাকে যোগ করে দিবে। দেখেন নিরীক্ষা সেবায় আছে আমার 1,22,000 টাকা, 1,25,000 টাকা, সরি 1,25,000 টাকা। তারপরে হচ্ছে আপনার দেখি অনুপার্জিত সেবা হচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা না, অনুপার্জিত সেবা হচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা হচ্ছে বন্ধকি ঋণ। তাহলে আমাকে নিরীক্ষা সেবায় দিয়ে আছে 1,25,000 টাকা। অর্জিত সেবায় ওই যে কলাম 30,000, 30,000-কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 22,500 টাকা, ওটাকে লিখলাম। আর এটা হচ্ছে প্রাপ্য সেবায় যোগ করে দিব 15,000 টাকা, যোগ করে আমরা একসাথে টোটাল একটা সেবায় বাবদ টাকা পাইছি 1,62,500 টাকা। এবার আয় বিবরণী যদি করতে যাই, সেম আপনি ওই মানটা নিয়ে আসবেন, 1,62,500 টাকা মানটা আপনি নিয়ে আসলেন। আনার পর ওখান থেকে কাকে বাদ দিবেন স্যার? ব্যয়গুলোকে বাদ দিবেন। তাহলে ব্যয় কি কি আছে আমরা একটু করে যদি দেখি, কেন দেখেন তো। আমাকে ব্যয়ের মধ্যে প্রাপ্য হিসাব সম্পদ, পদের হিসাব দায়, মূলধন, মালিকানা সত্ত্ব, উত্তোলন, মালিকানা সত্ত্ব, নিরীক্ষা সেবায় আয়ের মধ্যে চলে আসে বেতন আমাকে বলা আছে 11 মাস। বেতনের টাকা আমাকে দিয়ে আছে কত? 22,000 টাকা। বেতনের টাকাটা আমাকে দিয়ে আছে কত স্যার? 22,000 টাকা। একটু খেয়াল করেন, বেতন টাকা দিয়েছে আমাকে 22,000 টাকা। এই 22,000 টাকাটা কত মাসের টাকা? 11 মাসের টাকা। 1 মাসের টাকা বের করার জন্য আমরা কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে ভাগ করব। তাহলে আমাকে বের করতে হচ্ছে কি, আমরা অঙ্ক করি 12 মাসের, টাকা দিয়েছে 11 মাস, তাহলে আমার আরো 1 মাস নয়, 1 মাস আমার জন্য বকেয়া। 1 মাসেরটা বের করার জন্য 1 দিয়ে গুণ করবো। 22,000-কে 11 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে আমরা পাবো কত স্যার? 2,000 টাকা মতো পাবো, 2,000 টাকা। ঠিক আছে, ওটা হচ্ছে আমার জন্য বকেয়া টাকা, ওটা আমার জন্য কি টাকা স্যার? বকেয়া টাকা। তারপরে ব্যাংক জমা সম্পদ, অনুপার্জিত সেবায়ের কাজ নাই, 6% বন্ধকি ঋণ আসবে না, তবে বন্ধকি ঋণের একটা কি আসবে? সুদ আসবে। 50,000 টাকার উপর 6% একটা বন্ধকি ঋণের একটা সুদ আসবে। বীমা খরচ অলরেডি বলেছি 12,000 টাকা, যেটা 3 বছরের জন্য বলছে, ওখানে আমাকে 1 বছরটা লিখতে হবে। অফিস সরঞ্জামের উপর একটা অবশ্যই বলছিলাম, সেটাকে লিখবো। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 8,000 টাকা, ওটাকে লিখবো। ভাড়া 14 মাস, তাহলে ভাড়া 14 মাস, আমরা অঙ্ক করি 12 মাস, টাকাটা দিয়ে আছে 14 মাসের, 2 মাস আমার কি আছে স্যার? অগ্রিম আছে। অগ্রিম থাকলে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভাড়া আমাকে বলা আছে 18,000 টাকা, ওই 18,000 টাকাটা 14 মাসের টাকা, তাই আমরা 14 দিয়ে ভাগ করছি। 14 দিয়ে কি করবো? ভাগ করবো। 14 দিয়ে ভাগ করছি, কত দিয়ে গুণ করবো স্যার? ওটা আমার জন্য কত দিয়ে গুণ করবো স্যার? ওটা আমি কত দিয়ে গুণ করবো? 2 মাস আমার অগ্রিম, তাই আমি কত দিয়ে গুণ করবো স্যার? 2 দিয়ে গুণ করে দিব। 14 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করে আমরা একটা মান বের করে নেব। এরপরে প্রদেয় নোটটা আমার জন্য দায়, এটা আমার এখানে আয় ব্যয়ের মধ্যে আসবে না। দেখি স্যার, এবার দেখেন আমরা যেগুলো এতক্ষণ ধরে বললাম, ওই জিনিসগুলো আমরা এখানে লিপিবদ্ধ করছি, একটু দেখেন। খ নাম্বারে আসি, দেখেন খ নাম্বারে প্রথম আমরা লিখলাম বেতন লিখছি কত টাকা স্যার? 22,000 টাকা। ওটার সাথে আমরা যোগ করছি কাকে? বকেয়া বেতন 2,000 টাকা। 22,000 2,000 যোগ করে আমরা কত পাচ্ছি স্যার? 24,000 টাকা। বীমা খরচ আমাকে আছে কত টাকা? 12,000 টাকা, যেটা আমি বলছিলাম 3 বছরের জন্য, 1 বছরটা আমরা বের করব। তাহলে 12,000-কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমরা অগ্রিমটা পেয়ে যাব। অগ্রিমটা বাদ দিয়ে 1 বছর টাকাটা আমরা এখানে বসাবো। ভাড়া আমরা মুখে বলে ফেলছিলাম, ভাড়া টাকাটা বসালাম। ব্যবহৃত সাপ্লাই 8,000 টাকা, নিচে লেখা ছিল। অফিস সরঞ্জামের উপর অবচয় 80,000 টাকার উপর 8% 64, 6,400 টাকা। বন্ধকি ঋণের সুদ 50,000 টাকার উপরে কত পার্সেন্ট? 6%, 5 6 30, 3,000 টাকা। টোটাল ব্যয়গুলো আমরা যোগ করলে পাচ্ছি 52,600 টাকা। 1,62,500 থেকে 52,600 মাইনাস করলে আমরা টাকাটা পাচ্ছি কত? 1,09,900 টাকা। 1,09,000 কত টাকা স্যার? 900 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার জন্য একদাফি আয় বিবরণী। এভাবে আমরা সমস্ত প্রকার একদাফি আয় বিবরণী গুলো করার চেষ্টা করব। এই একই নিয়মে, একই স্টাইলে আমরা সমস্ত প্রকার একদাফি আয় বিবরণী গুলো করার চেষ্টা করব। কারো যদি স্যার কোনো প্রশ্ন থাকে একদাফি আয় বিবরণী নিয়ে, তাহলে একটু বলতে পারেন। যদি কারো প্রশ্ন থাকে একদাফি আয় বিবরণী নিয়ে, তাহলে একটু বলতে পারেন স্যার। যদি কারো একদাফি আয় বিবরণী যদি প্রশ্ন থাকে, তাহলে একটু বলেন স্যার, দেখি। আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, আর যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ করবো স্যার। তারা একটু বলেন একদাফি আয় বিবরণী নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। একদাফি আয় বিবরণীটা নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা।
যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলেন, আর কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব। ঠিক আছে, একটু বলেন স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। বলছি তো বাবা, এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, আর্থিক অবস্থার বিবরণী, প্রথম পত্রের নবম অধ্যায় হিসাব বিজ্ঞান, প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। কারো কি কোয়েশ্চেন আছে স্যার? বুঝেন না এমন কোনো কিছু আছে? কারো প্রশ্ন নাই? কারো প্রশ্ন নাই? কোনো কমেন্ট আসছে না, দ্যাট মিন্স কারো কোনো কোয়েশ্চেন নাই। ওকে স্যার, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। নেক্সট যেদিন আপনাদের হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে ওদিন আমরা বহুধাপী বিশদ আইবরণী, বা আমরা যেটা বিশদ আইবরণী তাকে বলে থাকি, বা বহুধাপী আইবরণী যেটা বলে থাকি, ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে স্যার? সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমার্স একাডেমি আর্টস একাডেমির সাথে থাকবেন। আর এর সাথে দেখা হবে নতুন একটা কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।